সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আজ আমি এইচএসসি পরীক্ষার্থীদের এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য উচ্চতর গণিত প্রথম পত্রের ডিফারেন্সিয়েশনের 9 জি ও 9 অর্থাৎ এখানে ভেলোসিটি, অ্যাসিলারেশন এবং স্লোপ অফ এ ট্যানজেন্ট এন্ড নরমাল, ওকে, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ 9 জি এবং এইতে আমরা দেখব যে একটা ফাংশনের ব্যাগ কিভাবে আমরা অন্তরের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। ফাংশনের ব্যাগ নির্ণয়, কোন একটা বক্ররেখার স্পর্শকের ঢাল নির্ণয়, একই সাথে সেই বক্ররেখার কোন একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় কিভাবে। তাহলে চলো আমরা শুরুতে একটু মৌলিক আলোচনাটা সেরে ফেলি। তাহলে আমরা শুরুতেই আমরা বুঝবো যে একটি ফাংশন যদি জানা থাকে সেই ফাংশনের বেগ এবং ত্বরণ কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে দেখো, যদি এরকম হয় যে y ইকুয়াল টু অর্থাৎ s ইজ ইকুয়াল টু f একটি ফাংশন, এই ফাংশনের বেগ নির্ণয়, তাই না? t সময়ে বেগ নির্ণয়, এততে t সময়ে বেগ নির্ণয়। তাহলে বেগ নির্ণয় আমি কিভাবে বের করব? বেগ ডিডিটি অফ এস এইভাবে করে ফেলবো। আচ্ছা, টি সময়ে যদি ত্বরণ চাইলে আমি কি করতাম? ত্বরণ চাইলে আমি বেগের পরিবর্তনের হার লিখে ফেলতাম, অর্থাৎ এ ইকুয়াল টু আমি দিতাম ডি স্কোয়ার এস বাই ডি টি স্কোয়ার। ওকে, এখন পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। সেটি হচ্ছে y ইকুয়াল টু ফাংশন অফ x, হ্যাঁ, রেখার উপর যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল, নাম্বার 1, স্পর্শকের ঢাল আমরা কিভাবে নির্ণয় করব? ঢাল m ইকুয়াল টু ddx অফ y। 2 নাম্বার, হ্যাঁ, যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল আমরা পেয়ে গেলাম। ওকে, তারপরে আমরা এমন যদি দেখি যে স্পর্শক x অক্ষের সমান্তরাল, সেই ক্ষেত্রে আমি কি দেখাবো? x অক্ষের সমান্তরাল, সেই ক্ষেত্রে আমি বলবো m ইকুয়াল টু 0, অর্থাৎ ddx অফ y ইকুয়াল টু 0। এখন যদি বলি যে স্পর্শক y অক্ষের সমান্তরাল, সেই ক্ষেত্রে আমি কি বুঝবো? y অক্ষের সমান্তরাল, সেই ক্ষেত্রে আমি বুঝবো m ইকুয়াল টু 1/0। আচ্ছা, তারপরে আমি চলে যাচ্ছি স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করলে কি হবে? স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করলে অক্ষদ্বয়ের সাথে কি কোণ? সমান কোণ উৎপন্ন করলে যদি সমান কোণ উৎপন্ন করে, সেই ক্ষেত্রে তুমি শর্ত কি লিখবে? সেই ক্ষেত্রে তুমি শর্ত লিখবে m ইকুয়াল টু ওই +-1। ওকে, এখন যদি এরকম হয় যে না, স্পর্শক x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, স্পর্শক x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তবে তুমি কি লিখবে? তবে স্পর্শক যদি x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, সেই ক্ষেত্রে m ইকুয়াল টু tan থিটা। আর m কি সেটা আমরা আগেই জেনেছি যে ddx অফ y। এখন আমি দেখব যে 6 নং সূত্র কি দাঁড়ায়। 6 নং সূত্রটি হচ্ছে যে কোনো বিন্দুতে, অর্থাৎ x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, কার সমীকরণ? স্পর্শকের সমীকরণ। সেই ক্ষেত্রে কি হবে? স্পর্শকের সমীকরণ হবে y minus y1 equal to m into x minus x1। তেমনি ভাবে 7 নাম্বার,
অভিলম্বের সমীকরণ x1 y1 বিন্দুতে x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ অভিলম্বের 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 সমীকরণ সেটি কি হবে? অভিলম্বের সমীকরণ হবে y minus y1 equal to minus 1 by m into x minus x1। ওকে, এই হচ্ছে আমার অভিলম্বের সমীকরণ পর্যন্ত। এখন আমি প্রত্যেকটি টপিকের উপর অঙ্ক নিয়ে আলোচনা করব। এখন আমি অঙ্ক করব, তাহলে চলো এটা আমি একটু মুছে দিচ্ছি, সেটি হচ্ছে এই আমরা নিচ্ছি, মুছে দিচ্ছি। দেখো, প্রথমেই আমি ভেলোসিটি অর্থাৎ বেগ নিয়ে আলোচনা করবো। সেটা বেগের অঙ্ক 9 এখানে আছে। তাহলে দেখো 9 তে কি আছে? বেগের অঙ্কগুলো আছে। তাহলে 9 তে আমি চলে গেলাম। 9 তে শুরুতেই বলা আছে সরল রেখায় চলমান কোন কণার t সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s equal to half of t cube plus t square plus 4t। তাহলে 1 বলছে সরল রেখায় চলমান কোন কণা t সময়ে অতিক্রান্ত দূরত্ব s, t সময়ে অতিক্রান্ত দূরত্ব s equal to 1/3 of t cube, 1/3 of কি লেখা না 1/2 of মানে half t cube plus half t cube plus t square plus 4t plus t square plus 4t। বলছে যে t সময়ে, এই সময়টা কি t কিন্তু সেকেন্ড, এই সময়টা অবশ্যই সেকেন্ডই আমাকে লিখতে হবে। t সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এত, আমার কাছে চেয়েছে 5 সেকেন্ড পর কণাটি বেগ ও ত্বরণ নির্ণয় করতে হবে। সুতরাং আমার এখানে বেগ নির্ণয়ের সূত্র আমি জানি যে ddt of s অর্থাৎ হাফ অফ, এখানে t কিউবের অন্তরজ 3t স্কয়ার প্লাস t স্কয়ারের অন্তরজ 2t প্লাস 4t এর অন্তরজ শুধু 4, কারণ t এর অন্তরজ 1। এই হচ্ছে বেগ। আর ত্বরণ হচ্ছে, এটা হচ্ছে আমার বেগ আর ত্বরণ a equal to d square s by dt square equal to, তাহলে এটা ত্বরণটা, তাহলে 3/2 তো আছেই, t স্কয়ারের অন্তরজ হচ্ছে 2t প্লাস 2t এর অন্তরজ হচ্ছে 2, তাহলে এটা কেটে দিলাম, তাহলে 3t প্লাস 2 হয়ে গেল। এখন এটা হচ্ছে t সেকেন্ডে, আমাকে বলছে 5 সেকেন্ডে, সুতরাং t equal to 5 সেকেন্ডে 5 সেকেন্ডে বেগ কি হলো? v equal to, এখানে 5 বসালে 5 স্কয়ার 25, 3 25 75 বাই 2, এখানে 5 দিলে 5 দুগুণা 10, হ্যাঁ, আর এখানে প্লাস 4 রয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে 2 হচ্ছে লসাগু, এখানে হচ্ছে 75 প্লাস 10 আর 4 14, 14 দুগুণে 28, তাহলে দেখা যাচ্ছে যে 8 5 13, 3 হাতের 1, 7 আর 2 9 আর 1 10, 103, এটা মিটার পার সেকেন্ড। ওকে, এখন বলছে যে t equal to 5 সেকেন্ডে ত্বরণ, t equal to 5 সেকেন্ডে ত্বরণটা কি হবে? ত্বরণ a equal to, এখানে এই যে ত্বরণের যে ইকুয়েশনটা রয়েছে ওখানে বসাবো, t এর মান 5, তাহলে 3 into 5 প্লাস 2, 3 5 15 আর 2 হচ্ছে 17 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে আমার বেগ ও ত্বরণ সংক্রান্ত অঙ্কসমূহ। আরো কিছু অঙ্ক আমি দেখাবো। 1 এর 1 শেষ, এখন যাব আমি 1 এর 2 এ। 1 এর 2 দেখো, 1 এর 2 দেখো, 1 এর 2 এ কি বলেছে? 1 এর 2 এ বলছে আমাদের 1 এর 2 বলছে একটি ট্রেন t সেকেন্ডে এত মিটার অতিক্রম করে। তাহলে একটি ট্রেন t সেকেন্ডে
যায় কতটুকু যায়, টি সেকেন্ডে যায় এস ইকুয়াল টু 3t প্লাস 1/8 টি স্কোয়ার। ওকে, এত মিটার যায়। তাহলে তারা বলছে যে 5 মিনিট পর তার বেগ কত হবে। এখন 5 মিনিট পর তার বেগ হবে, সুতরাং এখানে ব্যাগটা কি টি সেকেন্ডে ব্যাগ, সুতরাং টি সেকেন্ডে টি সেকেন্ডে টি সেকেন্ডে ব্যাগ টি সেকেন্ডে ব্যাগ টি সেকেন্ডে ব্যাগ কত, ডিডিটি অফ এস ইকুয়াল টু 3 প্লাস 1/8 ইন্টু টি স্কোয়ার অন্তর হচ্ছে 2t, তাহলে দেখা যাচ্ছে 3 প্লাস 4t। ওকে, তারা টি সেকেন্ডে ব্যাগ আমাকে নির্ণয় করতে বলেনি, আমাকে বলেছিল যে 5 মিনিট পর তার ব্যাগ কত। সুতরাং 5 মিনিটে, সুতরাং টি ইকুয়াল টু 5 মিনিট, 5 মিনিট সমান, তাহলে 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 5 দ্বারা গুণ, তাহলে হচ্ছে 300 সেকেন্ডে 300 সেকেন্ডে ব্যাগ ভি ইকুয়াল টু 3 প্লাস 4 গুণন 300। ওকে, তাহলে 3 প্লাস 3 4 1200। ওকে, 1200 সেকেন্ড, তাহলে 1203 হয়ে গেল, 1203 হয়ে গেল। আচ্ছা, এটা তো ছিল আমার ডিডিটিও, হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমার ব্যাগ হয়ে গেল 1203 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে ব্যাগ চাইলে এটা আমি পেয়ে গেলাম। এখন দেখি ত্বরণ চাইলো কিনা। তাহলে বলছিল যে 5 মিনিট পর তার ব্যাগ কত, 5 মিনিট পর অর্থাৎ 300 সেকেন্ড পর তার ব্যাগ কত। একটি ট্রেন টি ইকুয়াল টু 3t প্লাস 1/8 টি স্কোয়ার মিটার অতিক্রম করে টি সেকেন্ডে এস ইকুয়াল টু 3t প্লাস 1/8 টি স্কোয়ার মিটার অতিক্রম করে টি সেকেন্ডে ব্যাগ কত, ডিডিটি অফ এস ইকুয়াল টু 3, ওই যে টির অন্তর যেহেতু 1, 3 প্লাস 1/8 টি স্কোয়ার প্লাস 2t, তাহলে দেখা যাচ্ছে যে 40, 3 প্লাস 40, তারা বলছে 5 মিনিট পর অর্থাৎ 300 সেকেন্ডে ব্যাক, তাহলে 3 প্লাস 5 মিনিট 1 মিনিট মানে 60 সেকেন্ড, 5 মিনিট মানে 5 গুণন 60 অর্থাৎ 300 সেকেন্ডে ব্যাক। তাহলে টি ছিল সেকেন্ডে, ওখানে 300 বসিয়ে দিলাম, 4 3 1200, 1203 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1203 মিটার পার সেকেন্ড আমার ব্যাগ এসে গেল। এখন আমার আরো একটি অঙ্ক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 4 নং 1 এর 4 বলছে যে s ইকুয়াল টু দেওয়া 1 এর 4 এ কি বলছে, এটা আমি এখন মুছে দিব। 1 এর 4 s ইকুয়াল টু দেওয়া আছে, 1 এর 4 দেখো, 1 এর 4 s ইকুয়াল টু দেওয়া আছে, s ইকুয়াল টু কত দেওয়া আছে, s ইকুয়াল টু দেওয়া আছে at স্কয়ার প্লাস bt প্লাস c, at স্কয়ার প্লাস bt প্লাস c, এটা হচ্ছে s। আচ্ছা, সুতরাং তারা বলছে যে v স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4a ইনটু s মাইনাস c প্রমাণ করতে হবে। তাহলে এটা এক, আর প্রমাণ করতে হবে যে v স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4a ইনটু s মাইনাস c, এটা প্রমাণ করতে হবে। সুতরাং আমি এখানে যা করব, ব্যাগ বের করব ডিডিটি অফ s, তাহলে 2at প্লাস b, এটা হয়ে গেল। তাহলে আমি যদি b স্কয়ার v স্কয়ার বের করি, তাহলে লিখব 2at প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab বললে প্লাস বি স্কয়ার। এখন প্রমাণের সাথে আমি ভি স্কয়ার মাইনাস বি স্কয়ার করে ফেললাম, তাহলে দেখা যাচ্ছে ডাইনে 4 এ ও কমন নিলাম, তাহলে থাকলো তোমার এটি স্কয়ার প্লাস 4 এও কমন নিলাম, তাহলে এটি স্কয়ার প্লাস বিটি রয়ে গেল। সুতরাং আমি বলতে পারি ভি স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 4 এ 1 নং হতে 1 নং এর সাহায্যে এটি স্কয়ার প্লাস বিটির মান কত আমি দেখতেছি s মাইনাস c, আমি এখানে লিখে দিব s মাইনাস c প্রুভড। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল
এখন পরবর্তী অঙ্কে যাব, সেটি হচ্ছে এই যে দেখো এটি স্কয়ার প্লাস বিটি, এটি স্কয়ার প্লাস বিটি এস মাইনাস বি, সেটি বসিয়ে দিয়েছি। এখন আমি পরের অঙ্কে যাব। দেখো বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ, উদাহরণ 3-এ দেখো দেওয়া আছে, উদাহরণ 2-এতে দেখো, ধরি বৃত্তের ব্যাসার্ধ, ধরি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, এবং ক্ষেত্রফল হচ্ছে এ। সুতরাং ক্ষেত্রফল এ ইকুয়াল টু আমরা জানি পাই আর স্কয়ার। তারা বলছে যে ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়। আমি লিখবো ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পাওয়ায়, তাহলে ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পাওয়ায়, তাহলে ব্যাসার্ধ বৃদ্ধির হার ডিডিটি অফ আর ইকুয়াল টু সমহারে বৃদ্ধি পেয়েছে কারণে ইকুয়াল টু কে, একটি ধ্রুবক। এটা হচ্ছে একটি কি ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এখন সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধির হার, তারা আমার কাছে চেয়েছে ক্ষেত্রফল বৃদ্ধির হার কি হলো? ক্ষেত্রফল বৃদ্ধির হার দিয়ে দাঁড়ালো ওই যে ডিডিটি অফ এ, অর্থাৎ ডিডিটি অফ এ মানে হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে পাইটা বাইরে আসলো, পাইটা যদি বাইরে আসে, আর স্কয়ার অলস 2r এট এ টাইমে, আর তো আর 3 হয়, তাই এটাকে আরেকবার করতে হবে ডিডিটি অফ আর। আর যদি এটা টি হতো ডিডিটি অফ টি স্কয়ার 2t লিখে ফেলতাম, শেষ। যেহেতু এটা টি নয়, এটা আর, তাহলে মূল সূত্র ফেলার পরে অর্থাৎ ডিডিটি অফ, মনে মনে এটাকে টি ধরবো, টি স্কয়ার, ডিডিটি অফ টি স্কয়ার 2t, কিন্তু সে তো আর টি না, তাই তারে আবার অন্তর, অর্থাৎ ডিডিটি অফ ওই যে কাকে, যাকে আমি বলছি যে সে তো টি না, কে টি না, আর তো আর টি নয়, তাহলে তাকে আবার অন্তর। এই হয়ে গেল। তাহলে ফলাফল কত? 2 পাই আর ডিডিটি অফ আর মানে কে, আর রয়ে গেল শুধু আর। এটা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট আমি উঠিয়ে দিয়ে সরাসরি লিখতে পারি is proportional to r। এটাই আমার প্রমাণের বিষয়। ওকে, তাহলে আমি দেখালাম যে ক্ষেত্রফল বৃদ্ধির হারটাও ব্যাসার্ধের সমানুপাতিক। এটাই আমার কাছে তারা চেয়েছিল। এখন আমি পরবর্তী অঙ্কে চলে যাব। উদাহরণ 2 তো শেষ, এখন পরবর্তী অঙ্কে যাচ্ছি। তাহলে আমাদের ভেলোসিটি, বেগ এবং ত্বরণ সম্বন্ধে যত অঙ্ক ছিল সেগুলো শেষ। এখন পরের অঙ্কটা অর্থাৎ 9-এর এইচ, ওখানে আমার রয়েছে, ওখানে কি ধরনের অঙ্ক রয়েছে? ওখানে ঢালের প্রয়োগ সংক্রান্ত অঙ্ক রয়েছে। ওখানে একটা বক্ররেখা দেওয়া থাকবে, বলবে বক্ররেখার একটি চরিত্র বলবে, সেই চরিত্র অনুযায়ী বিশ্লেষণ করে আমি ঢালের মান নির্ণয় করব। যেমন এখানে 1-এর 1 দেখো, একটি বক্ররেখা দেওয়া আছে 1-এর 1, এটা কত? 9-এর এইচে আর কি, 9-এর এইচে 1-এর 1 একটি বক্ররেখা দেওয়া আছে y equal to x minus 1, x plus 1, x minus 3। বলছে যে এই বক্ররেখাটি, আচ্ছা এটাকে একটু বিশ্লেষণ করি। এটা হচ্ছে তোমার x square minus 1, x square minus 1, x minus 3। আর একটু বিশ্লেষণ করি, তাহলে হচ্ছে x cube minus 3, x square minus x plus 3, এই পর্যন্ত হয়ে গেল। এটা হচ্ছে বক্ররেখা। বলছে যে বক্ররেখাটি এক নং x অক্ষকে তারা বলছে যে x অক্ষকে সেট করে। আচ্ছা ঠিক আছে, সেট করে, তাহলে x অক্ষকে সেট করলে আমি জানি y এর মান 0, y এর মান 0 দিলে এখানে বসিয়ে দিলাম। তাহলে y equal to 0 হলে আমি বলতে পারি x minus 1, x plus 1, x minus 3 এরা ইকুয়াল টু 0। সুতরাং আমি x এর মান পেলাম -1 +1 +3। এখন তারা বলছে যে ওই যে স্পর্শবিন্দু বক্ররেখাটি x অক্ষকে সেট করে, যে বক্ররেখার ক্ষেত্রে যে ছেদবিন্দু, ওই বিন্দুতে স্পর্শকের ঢাল চেয়েছে। তাহলে বক্ররেখায় x অক্ষকে সেট করে, তাহলে বক্ররেখার ক্ষেত্রে x অক্ষের সাথে ছেদবিন্দু, সেটি আবার স্পর্শকের বেলা যেই স্পর্শকের ঢাল নির্ণয় করবো সেই স্পর্শকের কি স্পর্শবিন্দু। তাহলে সুতরাং স্পর্শকের স্পর্শবিন্দু
স্পর্শ বিন্দু, স্পর্শকের বেলা স্পর্শ বিন্দু কি কি হলো, -1 0, আর হলো 1 0, আর হলো 3 0। তাহলে এখন এই যে স্পর্শ বিন্দুগুলো পেলাম, এই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করব। সুতরাং সুতরাং ddx অফ y দেখো কত, ddx অফ y দেখতেছি আমি 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 1, অর্থাৎ x কিউবের অন্তর 3x স্কয়ার মাইনাস 3 x স্কয়ার অন্তর 2x, এই জন্য মাইনাস 6x মাইনাস x এর অন্তর 1। ওকে, হয়ে গেল। সুতরাং কোন বিন্দুতে, -1 0 বিন্দুতে 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 স্পর্শকের ঢাল, -1 0 বিন্দুতে স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল, স্পর্শকের কি পেলাম, ঢাল। ঢাল কত পেলাম, অর্থাৎ x এর মান এখানে -1 বসাইলে ফলাফল গিয়ে দাঁড়াচ্ছে, এখানে যদি আমি x এর মান -1 বসাই, ফলাফল হচ্ছে 3 গুণন -1, অর্থাৎ 3, আর এখানে -1 দিলে +6 -1, তাহলে 8। আবার আর আছে, এই বন্ধ হয়ে গেল। এখন 1 0 বিন্দুতে স্পর্শকের ঢাল, 1 0 বিন্দুতে স্পর্শকের ঢাল দেখবো আমি। দেখো 1 0 বিন্দুতে লিখবো আমি 1 0 বিন্দুতে স্পর্শকের ঢাল, 1 0 বিন্দুতে স্পর্শকের ঢাল। এখানে আমি দেখতেছি কত, দেখতেছি এখানে 1 দেব, 1 দেব, 0 দেওয়ার জায়গা নাই, অর্থাৎ এখানে যদি কোথাও y থাকতো তাহলে 0 দিতাম, আদারওয়াইজ 1 দিতে হবে। 3 গুণন x স্কয়ার অর্থাৎ 3 -6 -1, তাহলে 3 থেকে 1 গেলে 2, 2 বিয়োগ 6 অর্থাৎ -4। এখন রয়ে গেল তোমার কোনটা, 3 0 বিন্দুতে। তাহলে 3 0 বিন্দুতে স্পর্শকের ঢাল কত হবে, 3 0 বিন্দুতে স্পর্শকের ঢাল হবে, অর্থাৎ x 3 দিব, y 0 দেব, এখানে তো y নাই, তাহলে x 3 দিলেই হয়। 3 দিলে 3 স্কয়ার 9, 3 9 27, 27 মাইনাস 6 গুণন 3 18, 18 -1, তাহলে এখানে দেখা যাচ্ছে আর 27 থেকে 18 গেলে হচ্ছে 9, 9 বিয়োগ 1 অর্থাৎ 8। দিস ইজ দ্য রেজাল্ট। সুতরাং নির্ণেয় ঢাল, সুতরাং নির্ণেয় ঢাল m equal to 8 -4 এবং 8। দিস ইজ দ্য রেজাল্ট। আমাকে ওই ঢালগুলি বের করতে বলেছিল। তাহলে আমরা এই অধ্যায়ের বেশ কিছু অঙ্কের প্রয়োগ দেখলাম। আমরা তোমাকে বাড়ির কাজ দিচ্ছি, সেটি হচ্ছে নবম অধ্যায়ের প্রথমে যে অঙ্কগুলো ছিল ভেলোসিটি ও অ্যাক্সিলারেশন, অর্থাৎ বেগ ও ত্বরণ সংক্রান্ত, এই বেগ ও ত্বরণ সংক্রান্ত সকল অঙ্ক যেগুলো পড়ে এসেছে তুমি করে ফেলবে। তারপরে তুমি চলে যাবে এই অর্থাৎ এখানে ঢালের প্রয়োগ সংক্রান্ত যত অঙ্ক, শুধুমাত্র স্পর্শক অবিলম্বের সমীকরণ, এই টাইপের অঙ্কটা বাদে, স্পর্শক অবিলম্বের সমীকরণ নির্ণয় এই টাইপের অঙ্ক বাদে বাকি সকল অঙ্ক তুমি করে রেখো। এটার উপরে আমি আরেকটা ক্লাস নিব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।